আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি 2026 সালের পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে 16 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ 16 পৃষ্ঠায়, এই 16 পৃষ্ঠার এই যে দেখতে পাচ্ছ 8 নং, এই 8 নং থেকে 14 নং পর্যন্ত যে অঙ্কগুলো আছে, এই অঙ্কের সমাধানগুলা তোমরা কিভাবে করবে সেগুলো নিয়েই আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবে। আর হ্যাঁ, এখনো যদি আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাবলিশ করার সাথে সাথেই সবার আগে তোমরা দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 8 নং এ যা বলা হয়েছে, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? এটার উত্তর লিখতে হবে ক্রমবাচক সংখ্যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 8 নং অঙ্কের সমাধান তোমরা কিভাবে করবে সেটি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ভিডিওটি দীর্ঘায়িত না করার কারণে এই অঙ্কগুলোর সমাধান আগেই করে রেখেছি, জাস্ট এখন তোমাদেরকে বুঝিয়ে দিব। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে 8 নং দেখতে পাচ্ছ, প্রথমে সমাধান লিখেছি, তারপরে লিখেছি আমরা যদি 98,000 গ্রামকে 650 দিয়ে ভাগ করি, তাহলে 98,000কে আমরা যদি 650 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের বের হবে 150। ওকে, তারপর সূত্রাং দিয়ে লিখেছি 150তম দিন পর্যন্ত চলার পরও 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। তার মানে হলো এই 98,000 গ্রামকে 650 দিয়ে ভাগ করলে 150 তো বের হয়, কিন্তু অবশিষ্ট থাকে 500। তার মানে এই 500 গ্রাম চাল 150তম দিন পর্যন্ত চলার পর এই 500 গ্রাম চাল কি থাকে? অবশিষ্ট থাকে। এই কথাটাই আমরা এখানে লিখেছি। 150তম দিন পর্যন্ত চলার পরও 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। তারপরে লিখেছি সুতরাং 150 যোগ 1 সমান সমান 151তম দিনে চাল শেষ হবে। এখানে যেটা প্রশ্ন করেছিল, কি প্রশ্ন করেছিল দেখো তো? তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তরটা আমাদের ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে, এই জন্য লিখেছি সুতরাং 150 যোগ 1 সমান সমান 151তম দিনে চাল শেষ হবে। মানে হলো এই 98,000 গ্রাম যে চাল ছিল, এই চাল কততম দিনে একদম শেষ হয়ে যাবে, এটাই বের করতে বলেছে। এই জন্য দেখো 150তম দিন পর্যন্ত চলার পর 500 গ্রাম অবশিষ্ট থাকে, কিন্তু আমাদের তো অবশিষ্ট রাখা যাবে না, যার কারণে আমি লিখেছি 150 যোগ 1 সমান সমান 151তম দিনে চাল শেষ হবে। তো আশা করি এই 8 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে এই যে 9 নং দেখতে পাচ্ছ, একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে, 7,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? এই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে করবে? তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমরা দেখতে পাচ্ছ 9 নং, প্রথমে সমাধান দিবে, তারপর লিখবে আমরা যদি 70,000টা কাগজকে 138 দিয়ে ভাগ করি, তাহলে এই দেখো 70,000কে আমরা 138 দিয়ে ভাগ করলে 507 বের হয়। আবার দেখো এই 70,000 থেকে 34 কি থাকে? অবশিষ্ট থাকে। এই জন্য লিখেছি সুতরাং 560টি বই তৈরি করা যাবে এবং 34টা কাগজ অবশিষ্ট থাকবে। অতএব 560টি বই তৈরি করা যাবে। এখন এখানে প্রশ্নের মধ্যে কিন্তু অবশিষ্ট কতটা থাকবে এটা বলেনি, যার কারণে আমি নিচে অতএব দিয়ে লিখেছি 560টি বই তৈরি করা যাবে। এখানে অতএব না লিখে তোমরা উত্তরও লিখতে পারো, উত্তর 560টি বই তৈরি করা যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 9 নং অঙ্কের সমাধানটিও বুঝতে পেরেছ। এখন আমরা 10 নং এ দেখতে পাচ্ছ, শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? এখন দেখো এই অঙ্কটির সমাধান আমি যেভাবে করেছি, এই যে দেখতে পাচ্ছ 10 নং, প্রথমে সমাধান লিখেছি, তারপর লিখেছি তিনি মোট দান করলেন, মানে হলো যে এই অঙ্কটা এক লাইনেই আমি শেষ করেছি। তিনি মোট দান করলেন 750 গুণন হলো 500, এটাকে যদি আমরা গুণ করি তাহলে হয় 3,75,000 টাকা। ওকে, এই অঙ্কটার
এই ডান পাশে রাফ করলেও হইতো, কিন্তু আমি ডান পাশে রাফ না করে এখানে লিখে আমি এই গুণটা এখানেই করে দেখিয়ে দিয়েছি। ওকে, তোমরাও এইভাবে এই গুণটি এখানেই দেখিয়ে দিবে, তারপর উত্তর লিখবে। উত্তর ৩,৭৫,০০০ টাকা দান করলেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ১০ নংটি তোমরা বুঝতে পেরেছো। তারপর এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব ১১ নংটির সমাধান। প্রথমে দেখে নিচ্ছি ১১ নংয়ে কি বলা হয়েছে। তো ১১ নংয়ে দেখতে পাচ্ছ, রাখি প্রতি মাসে ৯৫০ টাকা করে সঞ্চয় করে কততম মাসে তার সঞ্চিত টাকা ৫০,০০০ অতিক্রম করবে? এই উত্তরটাও ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে করবে? তো এই অঙ্কটির সমাধান আমি যেভাবে করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। এই যে তোমরা দেখতে পাচ্ছ ১১ নং, প্রথমে সমাধান লিখেছি, তারপর লিখেছি আমরা যদি ৫০,০০০ টাকাকে ৯৫০ দিয়ে ভাগ করি, তাহলে এই ৫০,০০০কে ৯৫০ দিয়ে ভাগ করলে ভাগফল বের হয় ৫২। ওকে, আর অবশিষ্ট থাকে হলো ৬০০। তারপর সূত্রাং দিয়ে লিখেছি ৫২তম মাস পর্যন্ত সঞ্চয় করার পরও সঞ্চিত টাকা ৫০,০০০ হতে ৬০০ টাকা কম সঞ্চয় হয়। মানে হলো যে এই যে ৫০,০০০ তোমরা দেখতে পাচ্ছ, এই ৫০,০০০ টাকা হতে ৫২তম মাস পর্যন্ত যদি সঞ্চয় করে, এই ৫০,০০০ হতে আরো ৬০০ টাকা কম সঞ্চয় হয়। তার মানে ৫০,০০০ কিন্তু পুরোপুরি সঞ্চয় হয় না, ৫০,০০০ থেকে ৬০০ টাকা কম থাকে। এই কথাটাই এখানে আমি লিখেছি যে ৫২তম মাস পর্যন্ত সঞ্চয় করার পরও সঞ্চিত টাকা ৫০,০০০ হতে ৬০০ টাকা কম সঞ্চয় হয়। তারপর নিচে দেখো সূত্রাং দিয়ে লিখেছি, সূত্রাং ৫২+১ সমান সমান ৫৩তম মাসে তার সঞ্চিত টাকা ৫০,০০০ অতিক্রম করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ১১ নং অঙ্কের সমাধানটাও তোমরা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে ১২ নংটি কিভাবে করবে সেটি বুঝিয়ে দিব। তার আগে ১২ নংটি কি বলেছে এটা আগে দেখে নেই। এই যে দেখতে পাচ্ছ ১২ নং, আসাদ মুরগির খামার করার জন্য ৩৪৫টি ব্রয়লার মুরগি ২২৫ টাকা দরে ক্রয় করলেন। এতে তার কত টাকা খরচ হলো? তাহলে একটা ব্রয়লার মুরগির দাম কিন্তু ২২৫ টাকা। ওকে, এখন এই অঙ্কটির সমাধান আমি যেভাবে করেছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, ১২ নং, প্রথমে সমাধান, তারপরে লিখেছি একটি ব্রয়লার মুরগির দাম ২২৫ টাকা। ওকে, সুতরাং ৩৪৫টি ব্রয়লার মুরগির দাম ২২৫ গুণন ৩৪৫, আমরা অবশ্যই গুণ পারি। এই গুণটা করার পর আমাদের গুণফল বের হলো ৭৮,৬২৫ টাকা। এখন এই অঙ্কটির রাফ তোমরা এইভাবে ডান পাশেও করতে পারো, কিন্তু আমি এটা ডান পাশে রাফ না করে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি গুণটি এখানে লিখেই দেখিয়ে দিয়েছি। তোমরাও এভাবেই গুণটি এখানে লিখে দেখিয়ে দিবে, ডান পাশে রাফ করার কোনো প্রয়োজন নেই। আর যদি বলো যে আমরা ডান পাশে রাফ করে দেখিয়ে দিব, তোমরা তাও করতে পারো। তারপর দেখো লিখেছি সুতরাং তার ৭৮,৬২৫ টাকা খরচ হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ১২ নং অঙ্কের সমাধানটিও তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমি তোমাদেরকে ১৩ নং যে প্রশ্নটি আছে সেই প্রশ্নের সমাধান কিভাবে করবে সেটি দেখিয়ে দিব। তো ১৩ নং অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, একটি আলমারিতে ৫৬০টি বই রাখা যায়। এরকম কতটি আলমারিতে ৩,৭৯,৬৮০টি বই রাখা যাবে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে করবে সেটি এখন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ১৩ নং, প্রথমে সমাধান লিখেছি, তারপরে লিখেছি আমরা যদি ৩,৭৯,৬৮০কে ৫৬০ দিয়ে ভাগ করি, তাহলে এখন ৩,৭৯,৬৮০কে ৫৬০ দিয়ে ভাগ করলে ভাগফল বের হয় ৬৭৮। ওকে, তারপর সূত্রাং দিয়ে আমি লিখেছি ৬৭৮টি আলমারিতে ৩,৭৯,৬৮০টি বই রাখা যাবে। উত্তর ৬৭৮টি আলমারি। ওকে, এখানে উত্তর না দিয়ে তোমরা অতএব দিয়েও লিখতে পারো, অতএব ৬৭৮টি আলমারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ১৩ নং অঙ্কের সমাধানটিও তোমরা বুঝতে পেরেছ।
এখন আমি 14 নংয়ে একটা সৃজনশীল অঙ্ক রয়েছে, এই সৃজনশীল অঙ্কের সমাধানটা তোমরা কিভাবে করবে সেটি এখন তোমাদেরকে দেখিয়ে দিব। 14 নংয়ে দেখতে পাচ্ছ একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রি করলেন। এখন ক নংটি দেখতে পাচ্ছ পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো, আর খ নংটি হলো পেঁয়াজ বিক্রি করার পর তার কত টাকা লাভ হলো। এখন এই অঙ্কটির সমাধান আমরা কিভাবে করব, আমি যদি একটু নিচে যাই তোমরা দেখতে পারবে আমি অঙ্কটির সমাধান কিভাবে করেছি। এই যে দেখতে পাচ্ছ প্রথমে 14 নং লিখে আমি সমাধান লিখেছি, তারপর ক নং, এক বস্তা পেঁয়াজের দাম 1880 টাকা, সুতরাং 1264 বস্তা পেঁয়াজের দাম, এটাকে যদি আমরা গুণ করি, এই যে দেখতে পাচ্ছ আমি এখানে দিয়ে গুণটা এখানেই দেখিয়ে দিয়েছি, এই গুণটা অন্য জায়গায় রাব করার প্রয়োজন নেই, তোমরা এইভাবে এখানে লিখে গুণটা এই জায়গায় দেখিয়ে দিবে। ওকে, এটাকে যদি গুণ করি তাহলে আমাদের বের হয় 23,76,320 টাকা। ওকে, তারপর সূত্রাং দিয়ে লিখেছি পেঁয়াজ ক্রয় বাবদ তার 23,76,320 টাকা খরচ হলো। এই অঙ্কটি কিন্তু ক নং প্রশ্নের সমাধান। ওকে, তারপর নিচে দেখতে পাচ্ছ এই যে খ নং। এখন খ নং প্রশ্নটা কি করেছিল বলতো, খ নং প্রশ্নটি ছিল এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ বিক্রি করার পর তার কত টাকা লাভ হলো। ওকে, এখন দেখো এই ক নংয়ে কিন্তু পেঁয়াজ কি করেছিল, ক্রয় করেছিল। এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ ক্রয় বাবদ তার 23,76,320 টাকা খরচ হলো। এখন প্রতি বস্তা পেঁয়াজ বিক্রি করলো, এই যে দেখতে পাচ্ছ এক বস্তা পেঁয়াজ বিক্রি করলেন 2150 টাকা, কিনেছিল কত, এই যে কিনেছিল কিন্তু 1880 টাকায়। ওকে, বিক্রি করলো দেখো 2150 টাকায়, সুতরাং 1264 বস্তা পেঁয়াজ বিক্রি করলেন 2150 গুণন 1264 টাকায়। ওকে, তারপর এখানে লিখে আমি গুণটি, এই যে দেখতে পাচ্ছ আমি গুণটি দেখিয়ে দিয়েছি, তোমরা এভাবেই গুণটি তোমরা দেখিয়ে দিবে। ওকে, সমান সমান দিয়ে লিখেছি কত, 27,17,600 টাকা। ওকে, মানে হলো কিনলো কত দিয়ে, 23,76,320 টাকা, আর বিক্রি করলো হলো 27,17,600 টাকা। এই জন্য আমি লিখেছি এই যে দেখতে পাচ্ছ ক নং হতে পাই পেঁয়াজ ক্রয় করেছিলেন 23,76,320 টাকা, সুতরাং পেঁয়াজ বিক্রি করার পর তার লাভ হলো, এখন দেখো বিক্রি করলো 27,17,600 টাকা, এইখান থেকে 23,76,320 টাকা বিয়োগ করলেই কিন্তু আমাদের লাভটা বের হয়ে যাবে। ওকে, এটাকে বিয়োগ করলে 3,41,280 টাকা বের হয়। অতএব তার লাভ হলো 3,41,280 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 14 নং যে সৃজনশীল অঙ্কটি রয়েছে এই সৃজনশীল অঙ্কের সমাধানটি তোমরা বুঝতে পেরেছ। এই যে দেখতে পাচ্ছ ক নংটি, তারপর এই যে দেখতে পাচ্ছ খ নং। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই পঞ্চম শ্রেণীর 2026 সালের যে নতুন গণিত বইটি আছে এই গণিত বইয়ের 16 পৃষ্ঠার 8 থেকে 14 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, এই যে দেখতে পাচ্ছ 8 থেকে 14 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, আশা করি এই অঙ্কগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এটি হলো 8 নং অঙ্কের সমাধান, তারপর এই যে দেখতে পাচ্ছ এটি হলো 9 নং অঙ্কের সমাধান, তোমরা দেখতে পাচ্ছ, তারপর দেখতে পাচ্ছ এটি হলো 10 নং অঙ্কের সমাধান, তারপর দেখতে পাচ্ছ এটি হলো 11 নং অঙ্কের সমাধান, তারপর দেখতে পাচ্ছ এটি হলো 12 নং অঙ্কের সমাধান, তারপর দেখতে পাচ্ছ এটি হলো 13 নং অঙ্কের সমাধান, এবং সর্বশেষে তোমরা দেখতে পাচ্ছ এই যে 14 নং যে একটি সৃজনশীল অঙ্ক রয়েছে সেই 14 নং সৃজনশীল অঙ্কের সমাধান। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটি হলো ক নং, তারপর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটি হলো খ নং। ওকে, তো আশা করি তোমরা এই অঙ্কগুলোর সমাধান কিভাবে করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখনো যদি আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। আর অবশ্যই তোমাদের আশেপাশে যে সকল বন্ধু বান্ধব আছে তাদেরকেও আমার এই চ্যানেলটির সম্পর্কে জানাবে।
যেন তারা আমার এই চ্যানেলের মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।